টেম্পল রান ছিল তার সময় সবথেকে অ্যাডিকটিভ মোবাইল গেমগুলোর একটি। ক্লাসরুম, মেট্রো কিংবা কলেজ ক্যান্টিন সব জায়গায় একই দৃশ্য দেখা যেত। মানুষ দৌড়াচ্ছে, কয়েন তুলছে আর ডেমন থেকে বাঁচার চেষ্টা করছে। সব মিলিয়ে বলা ভুল হবে না যে আজ মোবাইল গেমিং যে জায়গায় এসে পৌঁছেছে তার শুরুটা কোথাও না কোথাও টেম্পল রান থেকেই হয়েছিল। হ্যাঁ, আজকের সময় ফ্রি ফায়ার আর বিজিএমআইয়ের মতো হাই গ্রাফিক্স গেমের যুগ, কিন্তু সে সময় টেম্পল রান এমন একটি গেম ছিল যেটা শুধু গেমাররাই নয়, প্রায় সবাই খেলত। বয়স, লিঙ্গ বা আগ্রহ কোনো কিছুরই কোনো সীমা ছিল না। কিন্তু যে গেমটা পুরো পৃথিবীকে শিখিয়েছিল যে থ্রিল জেতার মধ্যে নয়, বরং আরেকটু বেশি দৌড়ে যাওয়ার মধ্যে লুকিয়ে আছে, সেই গেমটাই শেষ পর্যন্ত এই দৌড়ে কিভাবে পিছিয়ে পড়ে গেল। চলুন আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, টেম্পল রানের গল্প শুরু হয় এক স্বামী স্ত্রীর জুটি দিয়ে, কিথ শেফার্ড এবং ন্যাতালিয়া লুকিয়ানোভা। তারা দুজনেই ভেগনা টেকনোলজিস নামের একটি কোম্পানিতে চাকরি করতেন, যেখানে তাদের কাজ ছিল হাসপাতালের জন্য সফটওয়্যার তৈরি করা। কাজটা খারাপ ছিল না, কিন্তু মনে একটা ইচ্ছা ছিল নিজেদের কিছু করার, এমন কিছু যেখানে ক্রিয়েটিভিটির কোনো সীমা থাকবে না। কিন্তু কি করবেন আর কিভাবে শুরু করবেন সেই ব্যাপারে তাদের কোনো স্পষ্ট আইডিয়া ছিল না। কিথ ছোটবেলা থেকেই গেম ডেভেলপমেন্টের প্রতি আগ্রহী ছিলেন, এজন্য তিনি তখনও এই কাজটাকে নিজের সাইড হাবি হিসেবেই চালিয়ে যাচ্ছিলেন। পাশাপাশি তিনি অ্যাপল মোবাইল ফোনের এত বড় ভক্ত ছিলেন যে নতুন আইফোন লঞ্চ হলেই তাকে সবার আগে লাইনে দাঁড়ায় থাকতে দেখা যেত। 2008 সালে যখন অ্যাপল পেল ঘোষণা করল যে খুবই শীঘ্রই তারা অ্যাপ স্টোর চালু করতে যাচ্ছে, তখনই এই মুহূর্তটা কিথের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যায়। তিনি ভাবলেন, কেননা চাকরি ছেড়ে অ্যাপ স্টোরের জন্য গেম বানানো শুরু করা যাক। এই ভাবনা থেকেই কিথ আর নাতালিয়া 2008 সালে তাদের প্রথম প্রজেক্ট শুরু করেন। সেটি ছিল একটি ওয়ার্ল্ড পাজল গেম, যার নাম রাখা হয় ইমাঙ্গি। বন্ধুরা, গেম বানানোর এই যাত্রাটা এতটাই বিশেষ ছিল যে পরে তারা নিজেদের কোম্পানির নামও এই গেমের নামেই রেখে দেন, ইমাঙ্গি স্টুডিওজ। প্রথম মাসেই তাদের গেম প্রায় $5,000 আয় করে, যা তাদের প্রত্যাশার থেকে অনেক বেশি ছিল। এই সাফল্য দুজনকেই প্রচণ্ড আত্মবিশ্বাস দেয়। তারা ভাবেন, যদি এত সিম্পল একটি গেম এত ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে নতুন আরও অ্যাডভান্স কিছু করলে নিশ্চয়ই বড় কিছু করা সম্ভব হবে। এই ভাবনা থেকেই তারা একের পর এক অনেকগুলো ওয়ার্ড গেম তৈরি করেন, কারণ তাদের আশা ছিল এর মধ্যে অন্তত কিছু গেম হিট হবে। কিন্তু ফলাফলটা ঠিক উল্টো হয়। সবগুলো গেমই বাজারে প্রায় অচেনা হয়ে থেকে যায়। তবুও তারা হাল ছাড়েননি। তারা সিদ্ধান্ত নেন এবার বড় কিছু করতে হবে এবং ক্রিসমাস পর্যন্ত বাচ্চাদের জন্য একটি 3D রেসিং গেম বানাতে হবে, যার নাম রাখা হয় লিটল রেড স্ল্যাজ। এই গেমের কনসেপ্ট ছিল একেবারেই সিম্পল। একটি কার্টুন বাচ্চা বরফে ঢাকা পাহাড়ের উপরে রেস করছে, বাতাসে উড়ে বেড়াচ্ছে আর বিভিন্ন বাধা এড়িয়ে ফিনিশ লাইনে পৌঁছাচ্ছে। দেখতে গেমটি ছিল খুবই আকর্ষণীয় এবং স্মুথ। কিথ আর নাতালিয়ার প্ল্যান ছিল 3 মাসের মধ্যে গেমটি শেষ করে ক্রিসমাস সিজনে লঞ্চ করার। কিন্তু প্রজেক্টটা করতে করতে প্রায় 6 মাস লেগে যায়, আর ততদিন ক্রিসমাস অনেক আগেই পেরিয়ে গেছে। অর্থাৎ যে পারফেক্ট টাইমিংয়ের জন্য গেমটা বানানোর পরিকল্পনা করা হয়েছিল, সেটাই হাতছাড়া হয়ে যায়। এর ফলে ফাউন্ডার্সদের বেশ ক্ষতি হয় এবং তারা সিদ্ধান্ত নেন এরপর থেকে আর কখনো সিজনাল গেম বানাবেন না। এরপর 2009 সালে তারা হারবার মাস্টার নামের একটি গেম লঞ্চ করে। যদিও এটি ছিল একটি ছোট প্রজেক্ট, কিন্তু এর ফলাফল ছিল বিশাল। কারণ হারবার মাস্টার ছিল তাদের প্রথম গেম যেটি মাত্র 1 বছরের মধ্যে $1,00,000 বেশি আয় করে। এই সাফল্য দেখে কিথ আর নাতালিয়া প্রথমবারের মতো মনে হয় যে তারা সত্যিই নিজেদের জোরে বড় কিছু করতে পারেন। কারণ এখন তাদের ছোট্ট কোম্পানি ইমাঙ্গি স্টুডিওজ আর শুধু একটি প্যাশন প্রজেক্ট নয়, বরং ধীরে ধীরে একটি পরিচিত নাম হয়ে উঠেছিল। তবে বন্ধুরা, এই দম্পতি জানতেন যে সামনে এগিয়ে যেতে হলে শুধু ভালো গেম প্লে যথেষ্ট নয়,
গেমটাকে দেখতে সমানভাবে আকর্ষণীয় আর পলিশড হতে হবে। এই চিন্তা থেকেই তারা একজন প্রতিভাবান আর্টিস্ট কিরিল চ্যাংহোমকে হায়ার করেন। এর ফলে তাদের টিম 2 জন থেকে বেড়ে 3 জনে হয়ে যায়। পরবর্তী সময়ে 3 জন মিলে ম্যাক্স অ্যাডভেঞ্চার নামের একটি গেমে কাজ শুরু করেন, যেখানে প্রচুর টাকা ইনভেস্ট করা হয়েছিল। এই গেমের ভিজুয়াল ছিল দারুণ, যা শিশুদের জন্য খুবই আকর্ষণীয় ছিল। কিন্তু সমস্যাটা ছিল এর গেম প্লেতে। সেটি এতটাই জটিল ছিল যে প্লেয়াররা গেমটা ঠিকমতো উপভোগ করতে পারত না। কিছু মানুষ তখন বুঝতেই পারছিল না এই গেমটা আসলে কিভাবে খেলতে হয়। তাই বেশিরভাগ প্লেয়ার হতাশ হয়ে গেমটির মাঝেই ছেড়ে দিত। কিন্তু বন্ধুরা, বলা হয়ে থাকে কখনো কখনো আপনার ব্যর্থতা আপনার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ঠিক এমনটাই কিথ এবং ন্যাথালিয়ার সাথে ঘটেছে। তারা ঠিক করলেন পরবর্তী কোনো গেম বানানোর আগে তারা বুঝবেন এই গেমে কোথায় কোথায় ভুল হয়েছে এবং কিভাবে তা আরও ভালো করা যায়। সে সময় তারা লক্ষ্য করলেন ম্যাক্স অ্যাডভেঞ্চারে কোনো ক্যারেক্টার কয়েন সংগ্রহ করে তখন মুহূর্তটি খুবই সন্তোষজনক বলে মনে হয়। আর ঠিক এই মুহূর্তটাই তাদের পরবর্তী গেমের ধারণা দিল। হ্যাঁ, আমি কথা বলছি টেম্পল রানের, যা পরে বিশ্বের সবথেকে অ্যাডিকটিভ মোবাইল গেমগুলোর মধ্যে একটি হয়ে যায়। কিন্তু টেম্পল রানের কনসেপ্ট যতটা সহজ মনে হয়, তৈরি করা ততটাই কঠিন ছিল। এই নিয়ে টিমের মধ্যে নানা ধরনের দ্বন্দ্ব শুরু হয়। আসলে ম্যাক্স অ্যাডভেঞ্চারের ব্যর্থতার পর তারা সিদ্ধান্ত নেন পরবর্তী গেমটি হবে সহজ এবং সরল, যা কোনো নির্দেশনা ছাড়াই খেলতে পারবে। ইমাঙ্গি স্টুডিওর টিম প্রতিটি গেমের শুরু করত প্রোটোটাইপ দিয়ে, মানে ফাইনাল আর্ট বা গ্রাফিক্স ছাড়া শুধু একটি বেসিক স্ক্রিন তৈরি করা হতো, যেখানে কিছু সহজ আকৃতি আর একটি ক্যারেক্টার থাকত যা কেবল সামনে দৌড়াত। এই প্রোটোটাইপ দেখার পর কিরিল একটি আইডিয়া দেন, যা ইমাঙ্গি স্টুডিওর ভাগ্যই পাল্টে দেয়। তিনি বললেন, কেননা গেমটি একটি টেম্পলে সেট করা হোক, যেখানে পুরনো খোদাই আর চারপাশে ভয়ঙ্কর জঙ্গলের পরিবেশ থাকবে। কিথ শেফার্ডকেও এই ধারণা সঙ্গে সঙ্গে পছন্দ হয়, কিন্তু একটি প্রশ্ন ছিল, ক্যারেক্টারটি কেন দৌড়াচ্ছে? তখন তারা গল্পে একটি মিথোলজিক্যাল মোড় নিয়ে আসে। একজন এক্স প্লেয়ার মন্দির থেকে কিছু মূল্যবান কিছু চুরি করেছে এবং এমন একটি রহস্যময় জগতে আটকা পড়েছে যেখানে তাকে ক্রমাগত দৌড়াতে হচ্ছে। যখন সে দৌড়াচ্ছে, তাহলে প্রশ্ন হচ্ছে তার পিছু কে করছে? ইমাঙ্গির নীতি পরিষ্কার ছিল, তারা কোনো বন্দুক বা সহিংসতার ব্যবহার করবে না। তাই তারা ঠিক করে টেম্পল থেকে কিছু চুরি করার পর প্লেয়ারের পিছু একটি বিশাল পাথর গড়িয়ে আসবে, যা এত বড় হবে যে প্লেয়ারের কাছে কোনো প্রতিরোধের সুযোগ থাকবে না, শুধু জীবন বাঁচাতে দৌড়। কিন্তু এরপর টিম ভাবল, যদি বিপদ আরও একটু ভয়ঙ্কর হয়, গেমটি আরও মজাদার হতে পারে। তখনই কিরিল পাথরের পরিবর্তে ডেভিল মাঙ্কি আনতে বললেন। এরপর তারা মাঙ্কির ডিজাইন শুরু করেন, একটি চেহারার ইমেজ যা অত্যন্ত হর্টেড দেখায়। চোখগুলো জ্বলছে এবং প্রতিটি চলাফেরায় অদ্ভুত ভয় ছড়াচ্ছে। এই ক্রিয়েটরটি দেখে কেউ পিছে ফিরে তাকাতে পারবে না। তবে এই ক্যারেক্টার নিয়ে টিমে বিতর্ক শুরু হয়। নাতালিয়ার মতে মাঙ্কি খুবই ভয়ঙ্কর। তিনি ভাবছিলেন মানুষ ভয়ে গেমই ছেড়ে দিতে পারে। কিথও মাঙ্কি বিশেষ পছন্দ করেননি, কারণ তার উদ্দেশ্য ছিল প্লেয়ার যেন কেবল টেনশন অনুভব করে, ভয় নয়। তবে কিরিল জেদ ধরেছিলেন গেমে মাঙ্কিই থাকবে। দীর্ঘদিন বিতর্কের পর ডেভিড মাঙ্কির সাথে গেমটি 4 আগস্ট 2011 সালে অ্যাপ স্টোরে লঞ্চ করা হয়। মূল্য 99 সেন্ট। শুরুতে টেম্পল রান খুবই জনপ্রিয় হয়, চার্টে দ্রুত উঠে আসে, পজিটিভ রিভিউ ভরে আসে এবং ডাউনলোডের সংখ্যা বাড়তে থাকে। কিছু সপ্তাহের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। ডাউনলোড ধীরে ধীরে কমতে শুরু করে এবং গেমের জনপ্রিয়তাও নেমে আসে। বন্ধুরা, মোবাইল গেমিংয়ের দুনিয়ায় এটিকে ডেথ স্পাইরাল বলা হয়। একবার গেম নেমে গেলে আবার উপরে আনা প্রায় অসম্ভব হয়ে যায়। ইমাঙ্গি টিমের জন্য এটি ছিল এক কঠিন সময়। কিথ ও নাতালিয়া যে কোনোভাবে গেমটিকে মৃত হওয়া থেকে বাঁচাতে চেয়েছিলেন।
তাই তারা একটি বড় সিদ্ধান্ত নেন। লঞ্চের 4 মাস পর অর্থাৎ ডিসেম্বর 2011-এ 99 সেন্ট অপসারণ করে গেমটিকে পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়। কিন্তু কিথ এবং নাতালিয়ার বিল দিতে হতো এবং স্টুডিও চালাতে হতো। এরপর তারা ঠিক করলেন অ্যাপে বিজ্ঞাপন বসানো হবে যাতে বেশি খায়ের ব্যবস্থা থাকে। আর এখান থেকে গল্প আবার নতুন মোড় নেয়, কারণ ফ্রি ভার্সন আস্তে আস্তে ডাউনলোড বেড়ে যায়, যেন বন্যা চলে এসেছে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই টেম্পল রান পুরো বিশ্বে হইচই ফেলেছিল। ডিসেম্বর 2011-তে টেম্পল রান আইটিউন স্টোরে টপ 50 সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপের মধ্যে নিজের জায়গা করে নেয়। খুবই অল্প সময়ের মধ্যেই এটি নাম্বার 1 iOS অ্যাপ হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন, এখনও অ্যান্ড্রয়েডের কথা কেন বললাম না? বন্ধুরা, জানাতে চাই, শুরুতে এই গেম শুধু iOS-এর জন্য লঞ্চ করা হয়েছিল, তাই আইফোন ব্যবহারকারীদের মধ্যে এটি একটি ইউনিক পরিচিতি গড়ে তোলে। এটি এতটাই পছন্দ করা হয়েছিল যে কয়েক মাসের মধ্যে আইফোন গেমিংয়ের পরিচয় হয়ে ওঠে। এর বাড়তে থাকা জনপ্রিয়তা দেখে ডেভেলপাররা এটি অন্যান্য প্ল্যাটফর্মে আনার সিদ্ধান্ত নেয়। 27 মার্চ 2012 সালে অ্যান্ড্রয়েড ভার্সন রিলিজ করা হয় এবং এই ভার্সন মাত্র 3 দিনের মধ্যে 1 মিলিয়নের বেশি ডাউনলোড পায়। এখান থেকে টেম্পল রানের গ্লোবাল যাত্রা শুরু হয়। শুরুতে যা শুধু আইফোন ব্যবহারকারীদের জন্য প্রিয় ছিল, অ্যান্ড্রয়েডে আসার পর প্রায় প্রতিটি স্মার্টফোনে দেখা যেতে শুরু করে। কলেজ হোক বা অফিস, সকলের একটাই টাইম পাস হয়ে যায় টেম্পল রান। সোশ্যাল মিডিয়ায় সবার নিজের হাই স্কোরের স্ক্রিনশট শেয়ার করতে শুরু করে। ইউটিউবে গেম প্লে ভিডিওগুলি ভাইরাল হয়ে যায়। এমনকি অনেক সেলিব্রিটি এই গেমের প্রেমে পড়ে যায়। এই উত্তেজনার কারণে 1 বছর পূর্ণ হতে না হতে অর্থাৎ অগস্ট 2012 সালে টেম্পল রানের ক্রেজ এতটাই বেড়ে যায় যে অ্যাপ 100 মিলিয়নের বেশি ডাউনলোড ছাড়িয়ে যায়। বিশ্বজুড়ে প্লেয়াররা 10 বিলিয়নেরও বেশি গেম সেশন খেলে, অর্থাৎ সব গেম প্লে টাইম একত্র করলে মানুষ 54,000 বছর টেম্পল রান খেলেছে। টেম্পল রান তখন পুরোপুরি একটি গ্লোবাল সেন্সেশন হয়ে দাঁড়ায়। এই সময়ে হলিউডের নজর গেমটির দিকে যায়, তাই 2012-তে ডিজনি ইমাঙ্গির সঙ্গে হাত মিলায় এবং একসাথে তৈরি করে টেম্পল রান ব্রেভ, যা পিক্সারের ব্রেভ ছবির উপরে ভিত্তি করে তৈরি করা হয়। গেম প্লে একই ছিল, কিন্তু ভিজুয়াল আর থিমে ডিজনির ম্যাজিক স্পষ্ট। পরের বছর 2013 সালে টেম্পল রান ওজি লঞ্চ করা হয়, যা ডিজনির অজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল ছবির অনুপ্রেরণায় তৈরি হয়। এটি আরও রঙিন, সিনেম্যাটিক আর অ্যাডভেঞ্চারাস ছিল। খেলতে খেলতে প্লেয়াররা মনে করত যেন সে সিনেমার কোনো অংশ। সেই বছরেই টেম্পল রান 2 লঞ্চ হয়, যা মূল গেমের সিকুয়াল। সব কিছুকে বড়, ভালো এবং আরও থ্রিলিং করা হয়। 2 সপ্তাহের মধ্যে এটি 50 মিলিয়ন ডাউনলোড নিয়ে অ্যাপ স্টোরের সমস্ত রেকর্ড ভেঙে দেয়। টেম্পল রান 2 একটি বিশেষ চরিত্র ছিল, উইলিয়াম বোল্টসন, বাস্তব জীবনের বিশ্বের সবথেকে দ্রুততম দৌড়বিদ। বোল্ডো নিজেকে ভালো রাখতে টেম্পল রান খেলতেন। ইমাঙ্গি তা জেনে তাকে গেমে যুক্ত করার অফার দেয়। এরপর কি হলো? রিয়েল লাইফের দ্রুততম মানুষ এখন গেমেও দ্রুততম চরিত্র হয়ে গেল। এই সহযোগিতা এতটাই জনপ্রিয় হয় যে প্লেয়াররা মনে করত তারা নিজেই বোল্টের গতিতে দৌড়াচ্ছে। কিন্তু বন্ধুরা, যেভাবে উচ্চতার পর ঢালান শুরু হয়, টেম্পল রানেও সেই ঢালান শুরু হয়। গেমটি ধীরে ধীরে নিজের পুনরাবৃত্তিতে আটকে যায়। প্রতিবার একই লুপ, রান রান, জাম্প, ডাই, এরপর আবার রান। এভাবে প্লেয়াররা ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। তারা চাইতে শুরু করে নতুন মিশন, যা আরও বেশি থ্রিল দেবে। কিন্তু ইমাঙ্গি স্টুডিও গেমের সরলতা বজায় রাখতে চায়। ঠিক তখনই তাদের কম্পিউটার সারফাস লক্ষ্য করে। 2012 সালে এই গেম লঞ্চ হয়। প্রথমে সাবওয়ে সারফাস দেখতে এটি টেম্পল রানের মতোই একটি শেষ ইন দৌড়, যা শুধু দৌড়াও আর বাধা এড়াও। এই দুইটাই নেভার এন্ডিং গেম ছিল, কিন্তু পার্থক্য বিশাল।
সাবওয়ে সার্ফার্স দ্রুত, রঙিন এবং জীবন্ত। প্রতিটি চরিত্রের নিজস্ব ব্যক্তিত্ব, প্রতিটি দৌড়ে আলাদা শক্তি এবং ভিন্ন ভাইব। জঙ্গলের অন্ধকারের বদলে এখন উজ্জ্বল সাবওয়ে, হাওয়ার বোর্ডে দৌড়ানো শিশুদের সাথে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকা কুল হিপ হপ মিউজিক। সবথেকে ভালো ব্যাপার, সবাই এই গেমে প্রতি মাসে আপডেট পায়। নতুন ওয়ার্ল্ড ট্যুর আপডেট দিয়ে প্লেয়াররা প্যারিস, টোকিও, কায়রো ইত্যাদি শহরের ভিজুয়াল এবং চরিত্র পায়। তবে ইমাঙ্গির দল সবসময় 10 থেকে 12 জনের ছোট টিম ছিল। কিথ এবং নাতালিয়া চেয়েছিলেন তাদের দল ছোট থাকুক, যাতে সৃজনশীলতা বজায় থাকে। এই কারণে দ্রুত বড় স্কেলের আপডেট আনা সম্ভব হয়নি। 2012 সালে টেম্পল রান টপে থাকলেও 2018 সালে সাবওয়ে সার্ফার্স বিশ্বের সবথেকে বেশি ডাউনলোড করা মোবাইল গেম হয়ে যায়। শুধু সাবওয়ে সার্ফার্স নয়, 2015 সালে অ্যাপ স্টোরে বহু রানার গেম এসেছে। মিলিয়ন বাস, সনিক ড্যাশ, এজেন্ট ড্যাশ, রানিং ফ্রেন্ড ইত্যাদি, যার ফলে টেম্পল রান 2 এর পরেও ইমাঙ্গি নতুন রাস্তায় চেষ্টা করে। 2014 সালে তারা স্যামসাং গিয়ারের জন্য টেম্পল রান VR লঞ্চ করে, ফার্স্ট পার্সন ভিউতে দৌড়ানোর অভিজ্ঞতা। কিন্তু তখন VR ডিভাইস সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিল না। এরপর নভেম্বর 2016 সালে টেম্পল রান ট্রেজার হান্টস এবং 2021 সালে টেম্পল রান পাজল অ্যাডভেঞ্চার লঞ্চ হয়, কিন্তু ভক্তদের মাঝে বেশি আগ্রহ দেখা যায়নি। একই সময়ে টেম্পল রানের অনেক কপি ভার্সন মার্কেটে আসে, যার ফলে এর অরিজিনালিটি এবং ইউনিকনেস ধীরে ধীরে কমতে থাকে। কোম্পানি বিভিন্নভাবে চেষ্টা করলেও একবার কেউ ফোন থেকে আনইনস্টল করলে গেমটিতে ফিরে আসে না। বন্ধুরা, ইমাঙ্গি স্টুডিও এখন প্রতিশ্রুতি দিয়েছে যে তারা শীঘ্রই টেম্পল রান 3 নিয়ে আসবেন, যা আগের চেয়ে আরও মজাদার এবং রোমাঞ্চকর হবে। কিন্তু সত্যি বলতে তারা রিলিজ ডেট এখনও জানায়নি। এটাও শিওর নয় যে তারা আগের মতো জাদু দেখাতে পারবে কিনা। এখনও টেম্পল রান 1 এবং টেম্পল রান 2 অ্যাপ স্টোরে এবং প্লে স্টোরে পাওয়া যায়, আর টেম্পল রান 3 কবে আসবে তা জানা যায়নি। প্লেয়ারদের দৃষ্টি এখন ফার্স্ট পার্সন শুটার, অ্যাকশন অ্যাডভেঞ্চার আর রোল প্লেয়িং গেমের দিকে চলে গেছে। এত সব কিছুর পরও টেম্পল রান কেবল একটি গেম ছিল না, এটি ছিল একটি ইমোশন, যা আমাদের শিখিয়েছে থ্রিল জেতার মধ্যে নয়, বরং একটু আরও দূরে থাকার মধ্যে। যেই গেম আমাদের দৌড়াতে শিখিয়েছে, সেই গেম আজ দৌড়ে পিছে পড়ে গিয়েছে। বন্ধুরা, কারা কারা টেম্পল রান খেলতেন এবং কারা কারা পছন্দ করেন কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন।